হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7 এডুকেশন ফর অল অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ডিসেম্বর 2024 মানে 2024 সালের লাস্ট মাস যেটা ছিল ডিসেম্বর, সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো সময় নষ্ট করছি না, আশা করি তোমরা প্রিপারেশন নিচ্ছ। সামনে অনেকগুলো এক্সাম শিডিউল হয়ে গেছে, এনটিপিসি হয়ে গেছে, ডাব্লিউপি, কেপি, কনস্টেবল এক্সামও শিডিউল হয়ে যাবে, আর অনেকগুলো এক্সামই তোমাদের দৌড় করাই। তো শুরু করি। নাম্বার 1, বিশ্ব এইডস দিবস মানে ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় 1 ডিসেম্বর। নেক্সট, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় 3রা ডিসেম্বর। নেক্সট, ভারতীয় নৌসেনা দিবস। ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় 4ঠা ডিসেম্বর। তাহলে ভারতীয় নৌসেনা দিবস পালন করা কবে হয়? 4ঠা ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে পালন করা হয় 10 ডিসেম্বর। এবছরের থিম হচ্ছে আওয়ার রাইটস আওয়ার ফিউচার রাইট নাও। আওয়ার রাইটস আওয়ার ফিউচার রাইটস নাও। নেক্সট ফ্রেন্ডস, বিজয় দিবস পালন করা হয় 16ই ডিসেম্বর। প্রত্যেক বছর আমরা বিজয় দিবস পালন করি, ভিক্টোরি ডে পালন করি 16 ডিসেম্বর। কেন? 1971 সালে যে ইন্দো পাক যুদ্ধ হয়েছিল, মানে ভারতের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের স্বাধীনতার যে যুদ্ধ, সেখানে ভারতের যে জয় এবং বাংলাদেশের যে স্বাধীনতা লাভ, সেটাকে স্মরণ করে রাখার জন্য এই দিনটিকে পালন করা হয়। তাহলে 1971 সালে ইন্দো পাক যুদ্ধে ভারতের জয়কে স্মরণ করে রাখার জন্য 16ই ডিসেম্বর এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়, ভিক্টোরি ডে হিসেবে। নেক্সট ফ্রেন্ডস, ইউনিসেফ ডে পালন করা হয় কবে? ইউনিসেফ ডে পালন করা হয় ফ্রেন্ডস 11 ডিসেম্বর। তাহলে ইউনিসেফ ডে আমরা পালন করে থাকি 11 ডিসেম্বর। এবছর ইউনিসেফের যে ডে পালন করার যে তাদের যে থিম, সেটা রয়েছে কি লিসেন টু দ্য ফিউচার, মানে ভবিষ্যতের কথা শোনো। নেক্সট, নাম্বার 7, জাতীয় গণিত দিবস, ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে আমরা পালন করি 22 ডিসেম্বর। তাহলে প্রত্যেক বছর 22 ডিসেম্বর জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয়। রিসেন্ট কতগুলো রাজ্যের নতুন করে রাজ্যপাল বা গভর্নর নিযুক্ত হলো, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। তো মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন অজয় কুমার ভাল্লা। তো মণিপুর হচ্ছে আমাদের একটা নর্থ ইস্টের স্টেট। তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে যে মণিপুরের ক্যাপিটাল মানে রাজধানী কী, আর মণিপুরের বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম কী। তাহলে মণিপুরের নতুন রাজ্যপাল হলেন কি? অজয় কুমার ভাল্লা। নেক্সট, নাম্বার 9, বিহারের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান আগে কেরালার ছিলেন মোস্ট প্রবাবলি রাজ্যপাল, এখন নতুন রাজ্যপাল হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন কোথাকার? না বিহারের। বিহারের নতুন রাজ্যপাল হচ্ছেন কে? না আরিফ মোহাম্মদ খান। তোমরা বিহারের ক্যাপিটাল পাটনা সবাই জানে, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে বিহারের মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন। নেক্সট, IFFI মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, IFFI মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2024 গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেল লিথুনিয়ার একটা চলচ্চিত্র টক্সিক। তাহলে লিথুনিয়া একটা দেশ রয়েছে, সে লিথুনিয়ার টক্সিক চলচ্চিত্রটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড জিতলো। এবারের যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া হয়ে গেল, সেটা ছিল 55তম, এবং সেটি হয়ে গেল কোথায়? 2024 যে আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ইনস্টিটিউট কথাটা বলছি, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের, সেটা হয়ে গেল গোয়ার ক্যাপিটাল পানাজিতে। তাহলে গোয়ার ক্যাপিটাল পানাজিতে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া যেটা হয়ে গেল, সেখানে গোল্ডেন পিকক পুরস্কার জিতল লিথুনিয়ার একটা সিনেমা বা চলচ্চিত্র টক্সিক। নেক্সট ফ্রেন্ডস, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইনি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তো তিনাকে পার্সন অফ দ্য ইয়ার 2024 হিসাবে মনোনীত করেছে টাইম ম্যাগাজিন। দ্য টাইম ম্যাগাজিন এরা পার্সন অফ দ্য ইয়ার 2024 হিসেবে নিযুক্ত করেছেন, মানে নির্বাচিত করেছেন কাকে? নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার তিনি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন। নেক্সট, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। তাহলে রাষ্ট্রীয় বাল পুরস্কার, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার যেটা রয়েছে, সেখানে 2024 17 জন শিশুকে পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই যে রাষ্ট্রীয় বাল পুরস্কার, এটা কেন দেওয়া হয়? বাচ্চা যাদের মধ্যে অসম্ভব পরিমাণ সাহসিকতা এবং সাংঘাতিক কোনো একটা বিষয় অ্যাচিভমেন্ট, সেই বিষয়ে প্রত্যেক বছর নির্দিষ্ট সংখ্যক নয়, মানে কিছু শিশুকে নমিনেট করা হয়। তো এই বছর 17 জন শিশুকে নমিনেশন দেওয়া হয়েছিল এবং তাদেরকে রাষ্ট্রীয় বাল পুরস্কার দিল, মেনলি সাহসিকতার কারণে দেওয়া হয়। প্রদান করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট, পাকিস্তানকে পরাজিত করে পঞ্চমবারের জন্য মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ। তাহলে এশিয়া কাপ কিন্তু পুরুষদের এশিয়া কাপ, কিন্তু জুনিয়র বিভাগে পাকিস্তানকে পরাজিত করে পঞ্চমবারের জন্য জিতলো এটাকে না ভারত। তাহলে মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ জিতলো ভারত। ফাইনালে কাকে পরাজিত করেছে? পাকিস্তানকে। ফ্রেন্ডস, ভিডিওটির মাঝখানে একটা কথাই বলবো, আমি প্রত্যেক মাসের শেষে যে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি, এবং আমি মনে করি এটা আপকামিং যে কোনো এক্সামের জন্য মোর দ্যান এনাফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং প্রেস দ্য বেল বাটন আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। আমার একটা টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, আমি তার লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়েও যোগ দিতে পারো। সেখানে আমি প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ বা আর ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করতে থাকি। নেক্সট, নাম্বার 14, ভারতকে পরাজিত করে আন্ডার-19 এশিয়া কাপ 2024। আন্ডার-19 মানে 19 বছরে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো পুরুষ বিভাগে বাংলাদেশ, তারা ভারতকে পরাজিত করেছে। নেক্সট, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025। তাহলে 2025 যে খেলো ইন্ডিয়া হবে, সে 2025 উইন্টার খেলো ইন্ডিয়া গেমস হোস্ট করবে কে? লাদাখ এবং জম্মু কাশ্মীর হোস্ট করবে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025। নেক্সট ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 16, 2034 মানে 2034 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেটাকে হোস্ট করবে কে? সৌদি আরবিয়া। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এরপর 2026 সালে যে
ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা কোন দেশ হোস্ট করবে, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর 2034 সালে মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে সৌদি আরবিয়া। নেক্সট চীনের ডিং লিরেন, খুব ভালো একজন দাবা প্লেয়ার, তো তাকে পরাজিত করে সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন কে? ভারতের 18 বছর বয়সী ডি গুকেশ। তাহলে ভারতের 18 বছর বয়সী দাবারু ডি গুকেশ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ ইয়ংগেস্ট দাবা চ্যাম্পিয়ন, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। তার নামকে আমরা মনে রাখবো ডি গুকেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ট্রেন্ডিং কোশ্চেন এটা। নেক্সট মধ্যপ্রদেশকে পরাজিত করে দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলী ট্রফি টাইটেল জিতল মুম্বাই। তো মধ্যপ্রদেশকে ফাইনালে পরাজিত করলো মুম্বাই। ওয়াংখেড়েতে ফাইনাল খেলাটি হচ্ছিল ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে, সেখানে সৈয়দ মুস্তাক আলী ট্রফি দ্বিতীয়বারের জন্য জিতল মুম্বাই। তাহলে সৈয়দ মুস্তাক আলী ট্রফি হচ্ছে ইন্ডিয়ান ডোমেস্টিক সার্কিটের টি-20 চ্যাম্পিয়নশিপ, মানে প্রত্যেকটা রাজ্য যখন অংশগ্রহণ করে সেই টি-20 চ্যাম্পিয়নশিপে ফাইনালে মধ্যপ্রদেশকে পরাজিত করলো মুম্বাই এবং দ্বিতীয়বারের জন্য ট্রফিটি জিতল। খোখো ওয়ার্ল্ড কাপ 2025 ইন্ডিয়াতে হয়ে গেল, চলছে। তো এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কে? সালমান খান। তাহলে খোখো ওয়ার্ল্ড কাপ 2025 ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কে? বলিউড অ্যাক্টর সালমান খান। নেক্সট 20 বাংলাদেশকে পরাজিত করে উইমেন্স আন্ডার-19 এশিয়া কাপ জিতল ভারত। তাহলে মেন্স আন্ডার-19 এশিয়া কাপ বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, আর মহিলারা সেটার বদলা নিয়েছে, তারা পুরুষ বিভাগে বাংলাদেশকে হারিয়ে আন্ডার-19 টি-20 এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ জিতল হচ্ছে ভারত। নেক্সট মেলবোর্ন ক্রিকেট ক্লাব, ফেমাস MCC মেলবোর্ন ক্রিকেট ক্লাব। সে মেলবোর্ন ক্রিকেট ক্লাব ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে তাদের ক্লাবের সদস্যপদ দিয়ে সম্মানিত করলো, মানে আজীবন সদস্যপদ দিয়ে সম্মানিত করলো মাস্টার ব্লাস্টার গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকর। কারা দিল সম্মানটা? MCC মেলবোর্ন ক্রিকেট ক্লাব। নেক্সট হারিমৌ শক্তি, এগুলো হচ্ছে একটা যৌথ মহড়া, এটা হচ্ছে যৌথ সেনা মহড়া। হারিমৌ শক্তি কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে? ভারত এবং মালয়েশিয়া। তাহলে হারিমৌ শক্তি হচ্ছে ভারত মালয়েশিয়া। নেক্সট একটা দেখলাম সিনভ্যাক্স কোন কোন দেশের মধ্যে যৌথ মহড়া? ভারত এবং কম্বোডিয়া। তাহলে C ফর কম্বোডিয়া, I ফর ইন্ডিয়া। সিনভ্যাক্স ভারত এবং কম্বোডিয়া, হারিমৌ শক্তি হচ্ছে ভারত এবং মালয়েশিয়া, মনে রাখবো। হারিমৌ শক্তি ভারত মালয়েশিয়া, সিনভ্যাক্স ভারত কম্বোডিয়া। নেক্সট আরেকটা দেখছি আমরা স্লিনেক্স হচ্ছে নৌমহড়া, মানে নেভি একটা এক্সারসাইজ, এটি অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। SL ফর শ্রীলঙ্কা, IN ফর ইন্ডিয়া, এক্সারসাইজ EX। তো স্লিনেক্স নৌমহড়া পরিচালিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। 60 বছর বয়সী বেশি নাগরিকদের জন্য, মানে সিনিয়র সিটিজেন যাদেরকে আমরা বলি, তাদের জন্য বিনামূল্যে হেলথ পরিষেবা প্রদান করার জন্য সঞ্জীবনী যোজনা চালু করলো দিল্লি গভর্নমেন্ট। তাহলে সম্প্রতি দিল্লি গভর্নমেন্ট সঞ্জীবনী যোজনা চালু করলো 60 বছর বয়সী নাগরিকদের বিনামূল্যে হেলথ পরিষেবা দেবে বলে। নেক্সট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রামামোহন রাও আমরা। তাহলে রামামোহন রাও আমরা হলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI এর নতুন ম্যানেজিং ডিরেক্টর, নতুন MD। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে SBI সদর দপ্তর কোথায় রয়েছে। নেক্সট সম্প্রতি ক্যান্সার ভ্যাকসিন তৈরি করতে সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তার মানব রোগ যে ক্যান্সার রয়েছে, সেই ক্যান্সারের ভ্যাকসিন নাকি রাশিয়া তৈরি করে ফেলেছে বলে তারা দাবি করছে। দেখা যাক এটা যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে 21st সেঞ্চুরিতে মডার্ন এই ওয়ার্ল্ডের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার বলে এটাকে মনে করা হবে, তারা যদি সফল হয়ে থাকে। নেক্সট 28 সম্প্রতি 90 বছর বয়সে মারা গেলেন স্যাম ম্যানেগাল। স্যাম ম্যানেগাল কে ছিলেন? ভারতীয় একজন চলচ্চিত্র নির্মাতা। তাহলে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা স্যাম ম্যানেগাল 90 বছর বয়সে মারা গেলেন। নেক্সট সম্প্রতি 92 বছরে মারা গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তিনি একজন ইকোনমিস্ট ছিলেন, তিনি ইউএনএতেও চাকরি করেছেন 3 বছর, খুবই ট্যালেন্টেড প্রাক্তন প্রধানমন্ত্রী দুইবারের ডক্টর মনমোহন সিং 92 বছর বয়সে সম্প্রতি মারা গেলেন। নেক্সট চীন বলেছে তারা তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ তারা নির্মাণ করবে। তাহলে বিশ্বের সবথেকে বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং তার জন্য বাঁধ নির্মাণ করবে চীন। কোথায়? তিব্বতে। নেক্সট 31 সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা দিল রাশিয়া। মানে রাশিয়া বলেছে যে ভারতের যারা পর্যটক যারা ঘুরতে আসবেন ভারত থেকে রাশিয়া, তাদের জন্য ভিসা ফ্রি করে দেওয়া হলো। তো রাশিয়া ভারতকে ভিসা ফ্রি অ্যাক্সেস দিচ্ছে ভারতীয় পর্যটকদের জন্য। নেক্সট ভারতের 57তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে কি? মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ। তাহলে ভারতের 57তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে প্রথম ভারতীয় টাইগার রিজার্ভ হিসাবে কাকে আমরা মনে করি এবং কোনটি ঘোষিত হয়েছিল। প্রথম ভারতীয় টাইগার রিজার্ভ হিসেবে কাকে ঘোষণা করা হয়েছিল? সম্প্রতি 57তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হলো মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভকে, কিন্তু ফার্স্ট টাইগার রিজার্ভ কোনটা ছিল ভারতে? তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। নেক্সট 33 ভারতের প্রথম শহর হিসেবে ভিক্ষা নিষিদ্ধ করলো ইন্দোর। মানে ইন্দোর শহরে ভিক্ষা বর্তমানে করা যাবে না, তাহলে ইন্দোর শহর ভিক্ষা নিষিদ্ধ করলো। নেক্সট 34 বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা পর্বতারোহী হিসাবে, তাহলে বিশ্বের সবথেকে ছোট 17 বছর বয়সী মাত্র পর্বতারোহী, মানে পর্বত যারা আরোহণ করেন, তিনি কী করলেন? 7টি মহাদেশের যে 7টি সর্বোচ্চ পর্বত শৃঙ্গকে জয় করলেন। 7টা মহাদেশের 7টা সর্বোচ্চ শৃঙ্গকে জয় করলেন কে? সর্বকনিষ্ঠ মহিলা পর্বতারোহী, তার বয়স হচ্ছে 17 বছর। তিনি হচ্ছেন মুম্বাইয়ের কামিয়া কার্তিকেয়ান। তাহলে কামিয়া কার্তিকেয়ান যিনি মুম্বাই নিবাসী, যার বয়স হচ্ছে 17 বছর, সর্বকনিষ্ঠ হিসাবে মহিলা পর্বতারোহী হিসাবে 7টি মহাদেশের 7টি সর্বোচ্চ শৃঙ্গ তিনি জয় করলেন। এই হচ্ছে ফ্রেন্ডস এই যে 34টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার যেগুলো ডিসেম্বর লাস্ট শেষ হয়ে গেলো সেখান থেকে। আশা করি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখেছো এবং আমাকে আমার এই চ্যানেলকে অবশ্যই ফলো করো। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করবো তোমরা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে, আর এইভাবেই সাপোর্ট করতে থাকো পার্টসার 24/7কে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। আমি কম্পিটিটিভ এক্সামের জন্য গাইড করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে অফলাইনেরও কিছু ব্যাচের ব্যবস্থা রেখেছি। আমি আমার কন্ট্যাক্ট নম্বর এই ভিডিওর লিঙ্ক
কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সেও জানিয়ে দেবো। তো আর বেশি দেরি করছি না, এখানে শেষ করছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, এই বলে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।